ওটা তো আমি অ্যালাউ করবো না, কারণ ওটা টাইম এবং তোমার তারপরে আসে রিসিপ্টর, তারপরে আমরা বললাম সিনাপস, তাই না? সিনাপস পড়ার পরে তারপরে আমরা দেখব যে পরের যে রিফ্লেক্স সেটা আমরা আলোচনা করব। তাহলে সিনাপসটা হলো যে দুইটা নিউরনের যে সংযোগ, রাইট, the juncture between one neuron and the next synapse। তাহলে একটা নিউরনের তোমার এই যে একজন টার্মিনালের সাথে অন্য একটা নিউরনের ড্যান্ড্রাইটের যে কানেকশন, তাদেরকে আমরা বলবো সিনাপস। এই তাহলে ইম্পালস অথবা অ্যাকশন পটেনশিয়াল যেটা একটা নিউরন থেকে আরেকটা নিউরনের মাধ্যমে, যেটা সিনাপসের মাধ্যমে ট্রান্সপোর্ট করে। তাহলে সিনাপসের যেটা দিয়ে প্রথম শুরু হবে সেটাকে বলবো প্রি সিনাপটিক নিউরন, আর হলো পরেরটা হলো পোস্ট সিনাপটিক নিউরন যেটা রিসিভ করে। তাহলে যেটা সেন্ডিং করে অ্যাকশন পটেনশিয়াল সেটা হলো প্রি সিনাপটিক সেল বা প্রি সিনাপটিক নিউরন, আর যেটা রিসিভ করে সেটা হলো পোস্ট সিনাপটিক নিউরন। তো আমরা এটা এখানে তোমরা অলরেডি গত ক্লাসে আলোচনা করা হয়েছে। আমরা দেখি যে এই সিনাপসের মধ্যে যে তোমার কেমিক্যাল সিনাপস আছে এবং ইলেকট্রিক্যাল সিনাপস। কেমিক্যাল সিনাপসের হলো যে নিউরোট্রান্সমিটার বা কেমিক্যাল সাবস্টেন্সের মাধ্যমে যে সিনাপটিক ভেসিকল আছে, এই কেমিক্যালের মাধ্যমে তোমার কি করে ইম্পালসটা ট্রান্সমিট করে, যেটা মাঝখানে সিনাপটিক ক্লেফট থাকে, স্পেস থাকে দুইটা জাংশনের মাঝখানে, একেবারে কন্টিনিউটি না, এটা একটু স্পেস আছে, এই স্পেস দিয়ে কেমিক্যালের মাধ্যমে নিউরোট্রান্সমিটার যেটা আমরা বলি এর মাধ্যমে তোমার এই ইম্পালস ট্রান্সপোর্ট হয়। আর ইলেকট্রিক্যাল ইম্পালস যেটা, সেটা হলো যে এর মধ্যে দুইটা নিউরনের মাঝখানে অর্থাৎ প্রি সিনাপটিক নিউরন এবং পোস্ট সিনাপটিক নিউরনের মধ্যে কি আছে, গ্যাপ জাংশন চ্যানেল আছে। এই গ্যাপ জাংশন চ্যানেলের মধ্য দিয়ে তোমার কি করে অ্যাকশন পটেনশিয়াল ট্রান্সপোর্ট করে। তাহলে এখানে কেমিক্যালের মাধ্যমে হয় কেমিক্যাল সিনাপস, আর ইলেকট্রিক্যাল যেটা অ্যাকশন পটেনশিয়াল সেটা একটা ব্রিজের মতো আছে, গ্যাপ জাংশনের মতো আছে, তার মধ্য দিয়ে ট্রান্সপোর্ট করে। তাহলে ইলেকট্রিক্যাল ইম্পালস যেটা, সেটা একজন গাড়ির আছে, গাড়িটা একটু মিউট করো। তাহলে আমরা দেখলাম যে এরপর আমরা বললাম যে সিনাপসের বিভিন্ন ক্লাসিফিকেশন হতে পারে, এক্সোনিক সিনাপস, এক্সোডেন্ড্রাইটিক সিনাপস, এক্সোসোমাটিক সিনাপস। আমরা দেখলাম যে এই প্রপার্টিজ আকিবুল হাসান, তুমি কি কথা বলতে চলো? তাহলে এই সিনাপসের এই ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হলো বা প্রপার্টিজ হলো যে এটা ট্রান্সমিশনটা হবে ওয়ান ওয়ে, অর্থাৎ impulse or action potential always transported from the presynaptic neuron to postsynaptic neuron. তাহলে ওয়ান ওয়ে ট্রান্সমিশন আমরা বললাম। তারপরে আছে সিনাপটিক ডিলে হতে পারে, বিশেষ করে এই যে সিনাপটিক ক্লেফট থাকার কারণে দুটা নিউরনের মাঝখানে যে স্পেস থাকার কারণে এই ট্রান্সমিশনটা একটু ডিলে হতে পারে, এবং সেটা ম্যাক্সিমাম হলো 0.3 to 0.5 মিলিসেকেন্ড, অর্থাৎ একটা নিউরন থেকে আরেকটা নিউরনে ট্রান্সমিশন হতে একটু সময় লাগবে। এটাকে আমরা বলি সিনাপটিক ডিলে, অর্থাৎ শর্ট ডিলে occurs during transmission. তারপরে সিনাপটিক ফেটিগ, সিনাপটিক ফেটিগটা হলো কোনো কারণে যদি নিউরোট্রান্সমিটার ডিপ্লেশন হয়, নিউরোট্রান্সমিটার কমে যায় প্রোডাকশন, তাহলে সিনাপটিক ফেটিগ হতে পারে, অর্থাৎ কিছু সময়ের জন্য তোমার ক্লান্তি আসতে পারে। রাকিবুল হাসান আইডি নাম্বার 83, তুমি কি ফার্স্ট পেজে যে কথা বলতেছো নাকি? হ্যালো,
ইনফ্লুয়েন্স অফ ড্রাগ অন দি সিনাপস, অর্থাৎ কিছু ড্রাগ তোমার এই অ্যাকশন পটেনশিয়াল কি বাড়ায় দেয়, সেটা আমরা বলি এক্সাইটেটরি। আর কিছু ইনহিবিটরি অ্যাকশন আছে, সেগুলি যেমন এসিটাইলকোলিন ব্লকার, এর মাধ্যমে তোমার সিনাপটিক ট্রান্সমিশন কমে যায়। এখন আসো আমাদের আজকে যে টপিক সেটা হলো দি রিফ্লেক্স। যেমন আমরা যদি এভাবে শুরু করি, যেমন তোমাকে পায়ের মধ্যে একটা মশা কামড় দিল, হ্যাঁ, অর্থাৎ তুমি না বুঝেই যেখানে মশাটা কামড় দিল, তোমার হাত কিন্তু ওইখানে যে মশাটাকে মেরে ফেলবে অথবা তাড়াই দিবে। তাহলে এই যে ইনভলান্টারি অ্যাকশন হয়ে গেল তোমার মনের অজান্তেই, হ্যাঁ, তুমি না দেখেই তুমি মশাটাকে মেরে ফেললা অথবা মশাটা চলে গেল তোমার অ্যাক্টিভিটি শো করার কারণে, এটাকে আমরা বলবো রিফ্লেক্স। তাহলে রিফ্লেক্স হলো ইনভলান্টারি রেসপন্স টু দ্য স্টিমুলাস, অর্থাৎ রিসেপ্টরে কোনো স্টিমুলাস যদি তোমার কাজ করে, তারপরে যে অ্যাকশনটা হবে, যে আউটপুটটা হবে, ইনভলান্টারি আউটপুটটা হবে, সেটা হলো রিফ্লেক্স। তাহলে রিফ্লেক্স অ্যাকশন হলো ইট ইজ অ্যান ইনভলান্টারি রেসপন্স টু এ স্টিমুলাস। কোন স্টিমুলাসের বিপরীতে তুমি যে অটোমেটিক্যালি ইনভলান্টারি রেসপন্স করো, সেটাই বলবো রিফ্লেক্স। In other words, reflex is the involuntary production of activity in some effectors by stimulation of receptors. তাহলে রিসেপ্টর স্টিমুলেশনের মাধ্যমে ইফেক্টরে যে ইনভলান্টারি প্রোডাকশন হয়, তাকে আমরা বলবো রিফ্লেক্স। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। আর কারো শব্দ নাই তোমরা? হ্যাঁ, আমার ক্লাস না বুঝলে বলো কিন্তু। জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে আমরা রিফ্লেক্সের উদাহরণ দিই। যেমন মনে করো তোমার বাসায়, হ্যাঁ, রান্না করে তোমার পোলাও রান্না করতেছে অথবা বিরিয়ানি রান্না করতেছে, হ্যাঁ, তাহলে কি হবে? এই খাবারের গন্ধে তোমার কি হবে? স্যালাইভা চলে আসবে, অর্থাৎ মুখে তোমার স্যালাইভা চলে আসবে, খাইতে ইচ্ছে করবে। তাহলে এই যে রেসপন্সটা হলো, হ্যাঁ, স্টিমুলাসটা কি? অ্যারোমা অফ দি পোলাও, অ্যারোমা অফ দি বিরিয়ানি। তাহলে বিরিয়ানির যে গন্ধ, তোমার যে একটা সুগন্ধি কোন খাবারের গন্ধের কারণে তোমার মুখের মধ্যে যে লালা চলে আসলো, হ্যাঁ, এটাও এক ধরনের রিফ্লেক্স। অথবা তুমি ড্রেনের পাশ দিয়ে যাচ্ছ, নর্দমার পাশ দিয়ে যাচ্ছ, একেবারে খারাপ গন্ধ, দুর্গন্ধ, নেস্টি অর্ডার, হ্যাঁ, তাহলে তোমার কি হবে? নাক বন্ধ করে দিতে হয়, অথবা তোমার বমি আসবে। এই যে বমি আসলো, বমি হওয়ার উপক্রম তীব্র গন্ধের কারণে, এটাই হলো রেসপন্স। অর্থাৎ রিফ্লেক্স রেসপন্স কোনটা? ইনভলান্টারি, যে তোমার বমি বমি ভাব চলে আসলো। হঠাৎ করে একটা ব্রাইট লাইট তোমার চোখের উপরে এসে পড়লো, তাহলে কি হবে? তোমার পিপিলটা ছোট হয়ে যাবে, তাই না? তোমার চোখে যদি কেউ টর্চ লাইট ধরে অথবা ব্রাইট লাইট ধরে, হ্যাঁ, হঠাৎ করে তুমি মনে করো যে অন্ধকারে বসে আছো, হঠাৎ করে দেখবো যে বিদ্যুৎ চলে আসলো, দেখবো অনেক যদি ব্রাইট লাইট থাকে তাহলে দেখবে তোমার হঠাৎ করে চোখের পিপিল ছোট হয়ে গেল। তাহলে এই যে রেসপন্সটা হলো, দিস ইজ অলসো রিফ্লেক্স। অথবা তোমার চোখের সামনে দিয়া একটা ইনসেক্ট চলে গেল ফ্লাই করে, তোমার চোখের সামনে দিয়ে একটা পোকা উড়ে চলে গেল, একটা মৌমাছি চলে গেল, অথবা ভুলতা চলে গেল, অথবা তোমার একটা কি বলে ইনসেক্ট চলে গেল, তাহলে তুমি কি চোখটা কি করবা? টিপি টিপি করবো, অর্থাৎ ব্লিঙ্কিং করা। এটাই হলো এক ধরনের রেসপন্স। তাহলে রিফ্লেক্সটা হলো এই জাতীয় রিফ্লেক্স, যে এটা কিভাবে হয়? ইনভলান্টারি। এখানে ভলান্টারি না, তুমি ইচ্ছা মতো করতে পারতেছো না, ইনভলান্টারি হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলবো রিফ্লেক্স। তাহলে স্যালাইভেশন হয়ে যায় ভালো খাবার পেলে, ভালো খাবার দেখলে, বা খাবারের স্মেল পেলে, অথবা তোমার যদি দুর্গন্ধযুক্ত কোনো জায়গায় যাও, তোমার বমি বমি ভাব চলে আসে, হ্যাঁ, আবার ব্রাইট লাইটের কারণে তোমার চোখের যে পিপিল ছোট হয়ে যাওয়া, অথবা কোন একটা মশা মাছি অথবা চোখের সামনে দিয়ে কোনো কিছু চলে গেলে তোমার চোখটা ব্লিঙ্কিং করলো, তাহলে এইগুলি হলো রিফ্লেক্স। ওকে, তাহলে এই রিফ্লেক্স হলো দুই ধরনের। একটা হলো, হ্যাঁ, কিছু কে বলতেছ? তাহলে রিফ্লেক্স হলো দুই ধরনের, একটা হলো
আনকন্ডিশনড or inborn reflex আর হলো কন্ডিশন or acquired reflex অর্থাৎ যেটা তুমি অর্জন করেছো কন্ডিশন যেটা তাহলে দুই ধরনের রিফ্লেক্স যেটা আমরা বলি ইনবর্ন যেটা তুমি জন্মগতভাবে পেয়ে গেছো যেমন আমাদের রেসপিরেশন হচ্ছে হ্যাঁ আমরা এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে কান্নাকাটি করে কি কারণে হয়তো তার ক্ষুধা লাগছে হ্যাঁ সে দুধ খাবে তাহলে এই যে ইনবর্ন হয়ে গেল হ্যাঁ যেটা ন্যাচারালি চলে আসলো তাকে আমরা বলবো ইনবর্ন রিফ্লেক্স আর যে জিনিসটা তোমার ইনবর্ন হয়নি অর্থাৎ ন্যাচারালি আসেনি জন্মগতভাবে হয়নি এই রিফ্লেক্সটা সেটা বলবো অ্যাকোয়ার্ড রিফ্লেক্স অথবা কন্ডিশন রিফ্লেক্স এটাকে আমরা এক কথায় বলতে পারি ইট ইজ এ হ্যাবিট অভ্যাস যেটা তোমার ট্রেনিং এর মাধ্যমে এক্সপেরিয়েন্সের মাধ্যমে তোমার গড়ে ওঠে ঠিক আছে যেমন আমরা যদি একটু সহজ করে বলি যেমন তোমরা যখন হলে ছিলা ঠিক তোমাদের ক্লাস 1টা শেষ হয়ে গেছে হ্যাঁ তোমরা ঠিক একটা 10 বা 15 মধ্যে তোমার খাওয়া দাওয়া করার জন্য ডাইনিং এ চলে গেছো বা হোটেলে চলে গেছো এখন দেখবা যে শুক্রবার দিনও ঠিক ওই সময়টাই 1:15-তে যেহেতু প্রতিদিনের অভ্যাস 1:15-তে তোমাদের ক্ষুধা লাগবে ঠিক আছে তাহলে এই যে অভ্যাস হয়ে গেল এটাকে আমরা বলবো অ্যাকোয়ার্ড রিফ্লেক্স অথবা কন্ডিশন রিফ্লেক্স যেমন বইয়ে বলা হয়েছে যে একটা কুকুরকে যখন তুমি ঘন্টা বাজানোর পরে তাকে যদি সাথে খাবারও দাও প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ঘন্টা বাজাচ্ছ তাকে খাবারও দিচ্ছ ঠিক আছে এখন ওই নির্দিষ্ট সময়ে কুকুর যখনই ঘন্টা বাজাবা তখনই সে অ্যাক্টিভিটি শুরু করবে খাবারের জন্য তাহলে এটা হলো কি সে এটা অর্জন করছে এটা হ্যাবিট তাহলে আমাদের যেগুলি আমরা ট্রেনিং এর মাধ্যমে এক্সপেরিয়েন্সের মাধ্যমে যে রিফ্লেক্সটা অর্জন করেছি সেটাকে বলবো আমরা কন্ডিশন অর অ্যাকোয়ার্ড রিফ্লেক্স আর যেটা আমরা জন্মগতভাবে পেয়ে গেছি সেটা হলো ইনবর্ন রিফ্লেক্স তাহলে একটা রিফ্লেক্স কমপ্লিট হতে একটা পাথওয়ে দরকার এই কমপ্লিট পাথওয়েকে বলা হয় রিফ্লেক্স আর্ক তাহলে রিফ্লেক্স আর্ক হলো a complete pathway for the reflex action is known as reflex arc ঠিক আছে তাহলে এই যে রিফ্লেক্সটা হওয়ার জন্য কমপ্লিট হওয়ার জন্য একটা কি লাগবে একটা পাথওয়ে লাগবে একটা রাস্তা লাগবে একটা পথ লাগবে এই পথটা সম্পূর্ণ করার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট লাগবে এই টোটাল ইনস্ট্রুমেন্ট মিলে যেটাকে আমরা বলি রিফ্লেক্স আর্ক তাহলে একটা রিফ্লেক্স আর্কের মধ্যে কি কি পার্টস আছে আমরা যদি দেখি এর মধ্যে রিসিপ্টর আছে নিউরন আছে দুই ধরনের সেন্সরি নিউরন এবং মোটর নিউরন এবং ইন্টার নিউরন আছে দুইটা নিউরনের মাঝখানে এবং থাকবে কি আরেকটা ইফেক্টর তাহলে পার্টস অফ রিফ্লেক্স আর্ক হলো রিসিপ্টর থাকবে সেন্সরি নিউরন থাকবে যার মাধ্যমে তোমার ইনফরমেশন কনভে করবে ইন্টার নিউরন থাকবে মাঝখানে তারপরে যেটা দিয়ে তোমার ইনফরমেশন আবার অর্থাৎ আউটপুটটা আবার চলে আসবে মোটর নিউরন থাকবে এবং ইফেক্টর থাকবে তাহলে এই যে 5 ধরনের 5টা পার্টস আছে একটা রিফ্লেক্স আর্ক কমপ্লিট হতে একটা রিফ্লেক্স কমপ্লিট হতে তোমার 5টা ইনস্ট্রুমেন্ট লাগবে বা আমরা যদি বলি 5টা পার্টস লাগবে অর্গান লাগবে এই 5টা মিলে একটা কমপ্লিট পাথওয়ে হলো কি করার জন্য রিফ্লেক্স করার জন্য এটাকে আমরা বলবো রিফ্লেক্স আর্ক হলো a complete pathway for the reflex action একটা রিফ্লেক্স অ্যাকশন কমপ্লিট করার জন্য যে রাস্তা দরকার যে পাথওয়ে লাগবে তাকে বলবো রিফ্লেক্স আর্ক এই রিফ্লেক্স আর্কের 5টা কম্পোনেন্ট একটা হলো রিসিপ্টর সেন্সরি নিউরন ইন্টার নিউরন মোটর নিউরন এবং ইফেক্টর তাহলে আমরা দেখি এই যে এই স্টিমুলাস অর্থাৎ তোমাকে এখানে মশা কামড় দিল হ্যাঁ স্টিমুলাস হলো যদি মশার কামড় তাহলে আমাদের স্কিনের মধ্যে যেখানে কামড় দিল এখানে রিসিপ্টর আছে তাহলে কি লাগবে রিসিপ্টর লাগবে তাহলে পূর্ব শর্ত হলো রিফ্লেক্স আর্ক তৈরি হওয়ার জন্য একটা রিফ্লেক্স অ্যাকশন কমপ্লিট করার জন্য তোমার কি লাগবে রিসিপ্টর লাগবে রিসিপ্টর গুলি আমাদের কোথায় শরীরের বিভিন্ন জায়গায় আছে যেটা আমরা আগের ক্লাসে পড়ছি ডিফারেন্ট টাইপ অফ রিসিপ্টর এক্সট্রা রিসিপ্টর ইন্টার রিসিপ্টর হ্যাঁ
তারপরে স্কিনের মধ্যে যে রিসিপ্টর আমরা বলি এক্সট্রা রিসিপ্টর। তাহলে আমাদের বডির বাইরে এবং ভিতরে যে রিসিপ্টর গুলি আছে, এই রিসিপ্টর গুলি কি করবে? দে আর ভেরি সেনসিটিভ টু দি স্টিমুলাস। এখানে স্টিমুলাস যদি মশার কামড় হয়, অথবা হতে পারে শুয়ের যে খোঁচা, হ্যাঁ, অথবা আলপিনের খোঁচা, তাহলে এই যে স্টিমুলাস দেওয়ার পরে রিসিপ্টরে এটা কি করবে? এটা very sensitized to the stimulus. That information or impulse will carry to the brain or spinal cord by the sensory neuron. তাহলে সেন্সরি নিউরন হলো আরেকটা পার্ট রিসিপ্টরের পরে, যেটা এই ইনফরমেশনটা কনভে করবে রিসিপ্টর থেকে, যেই মেসেজ কনভে করবে কিসের মাধ্যমে? সেন্সরি নিউরনের মাধ্যমে। তাহলে রিসিপ্টর থেকে অর্থাৎ স্কিন থেকে মশার কামড়ের যে ইনফরমেশন, এটা সেন্সরি নিউরনের মধ্যে স্পাইনাল কোর্ডে চলে আসবে। স্পাইনাল কোর্ডে দেখো মোটর নিউরন এবং সেন্সরি নিউরনের মাঝখানে আরো একটা নিউরন আছে, যেটা আমরা বলি ইন্টার নিউরন। এটা হলো প্রসেসিং করবে, হ্যাঁ, দে উইল বি প্রসেস, অর্থাৎ সিপিইউ মতো। এটা হলো ইন্টিগ্রেশন সেন্টার। তাহলে ইন্টিগ্রেশন সেন্টার যে ইন্টার নিউরনটা আছে, এই আউটপুটটা কি হবে? তুমি কি মশাটা মারবা না তোমার পা সরাই দিবা? হ্যাঁ, তাহলে ওটা তোমার এই এই নিউরনের মাধ্যমে এটা আউটপুটটা কি হবে? ইন্টিগ্রেশন করার পরে মোটর নিউরন থেকে, মোটর নিউরনের মাধ্যমে সেটা তোমার ইফেক্টর অর্গানে, অর্থাৎ তুমি যে পাটা সরাই দিলা এর মধ্যে মাসলের উপরে কাজ করবে, অথবা তুমি হাত দিয়ে মশাটা মেরে দিলা, হ্যাঁ, তাহলে ইফেক্টর অর্গানটা এখানে হাত হবে, হাতের মাসল হবে। তাহলে তুমি রেসপন্স পেয়ে গেলা। তাহলে এই যে একটা রিফ্লেক্স অ্যাকশন কমপ্লিট হওয়ার জন্য লাগবে কি? রিসিপ্টর লাগবে, সেন্সরি নিউরন, তারপরে ইন্টার নিউরন বা অ্যাসোসিয়েশন নিউরন, মোটর নিউরন এবং ইফেক্টর অর্গান। তাহলে এটাকে আমরা একত্রে বলবো এ কমপ্লিট পাথওয়ে অফ রিফ্লেক্স অ্যাকশন, যেটা আমরা বলি রিফ্লেক্স আর্ক। তার 5টা কম্পোনেন্ট, একটা হলো রিসিপ্টর, সেন্সরি নিউরন, ইন্টার নিউরন, মোটর নিউরন এবং ইফেক্টর অর্গান। দেখুন এখানে দেখানো হয়েছে যে তোমার হাতের মধ্যে হোক বা পায়ের মধ্যে হোক, স্কিনের মধ্যে, যেটা হলো স্কিনের মধ্যে একটা কি ঢুকে গেছে, একটা এখানে একটা তার কাটার মধ্যে দেখা যাচ্ছে, তাই না? একটা পিনের মধ্যে দেখাচ্ছে। তাহলে এই যে পিনের খোঁচা লাগছে, লাগার পরে এই যে রিসিপ্টর আছে এখানে, হ্যাঁ, স্কিনের নিচে, অর্থাৎ কিউটিনিয়াস রিসিপ্টর, যেটা এই রিসিপ্টর থেকে ইনফরমেশন সেন্সরি নিউরনের মাধ্যমে, এই সেন্সরি নিউরনের মাধ্যমে নিয়ে আসলো কোথায়? স্পাইনাল কর্ডে। স্পাইনাল কর্ডে এসে প্রসেসিং হলো, প্রসেসিং হয়ে মোটর নিউরনের মাধ্যমে তোমার কি করবে? মাসল, তুমি যেহেতু খোসা খাইছো, তোমাকে মাসল এখানে পুল করবে, যাতে তুমি ওই যে পিনটার খোসা লাগছে ওইখান থেকে যেন পাটা সরে যায় অথবা হাতটা সরে যায়। তাহলে ইফেক্টর হলো ওই রেসপেক্টিভ মাসল, যেটা যেটা দিয়ে তুমি কাজ করবে। তাহলে এটা একটা কমপ্লিট রিফ্লেক্স অ্যাকশন। ঠিক আমরা দেখি, তোমার যদি মনে করো যে হঠাৎ করে তুমি যদি এই মোমবাতির কাছে যাও অথবা কোনো আগুনের সামনে তুমি যদি আঙ্গুল ধরো, তাহলে কি হবে? মুহূর্তের মধ্যে তুমি আঙ্গুলটা সরাই দিচ্ছ। তাহলে কি কারণে সরাচ্ছ? তোমার এই যে এখানে যে তোমার হিটের কারণে যে রিসিপ্টর আছে, হ্যাঁ, হিট সেনসিটিভ রিসিপ্টর আছে আমাদের স্কিনে, ঠিক আছে? তাহলে এই যে এই রিসিপ্টরের মাধ্যমে তোমার ইনফরমেশন বা ইম্পালস এটা ট্রান্সমিট করবে বাই সেন্সরি নিউরনের মাধ্যমে। তাহলে এই যে সেন্সরি নিউরনের মাধ্যমে এসে তোমার স্পাইনাল কর্ডে এসে, এই যে যেটা তোমার গ্রিন কালার, স্পাইনাল কর্ডে এসে কি হবে? এটার প্রসেস হলো, হওয়ার পরে এখান থেকে মোটর নিউরনের মাধ্যমে আউটপুট, যেটা মোটর নিউরনের মাধ্যমে তোমার ওই হাতের যে তোমার মাসল আছে, এই মাসলকে কি করবে? কন্ট্রাক্ট করবে। তাহলে এখানে ইফেক্টর অর্গান হলো মাসল, হ্যাঁ। তাহলে মাসলকে এসে মোটর নিউরন এসে ইনফরমেশন দিবে, ইউ নিড টু বি রিমুভ ইউর হ্যান্ড বাই কন্ট্রাক্টিং। আমরা যে হাতের মাসল, হাত যে মুভমেন্ট করি, পা মুভমেন্ট করি, এটা আসলে কি করি? মাসল কন্ট্রাক্ট এবং রিল্যাক্সেশন করি। তাহলে মাসল কন্ট্রাক্ট হবে, তোমার ওই অবজেক্ট থেকে, হট অবজেক্ট থেকে তোমার তখন আঙ্গুল সরে যাবে। তাহলে এই যে রিফ্লেক্স হলো, এই রিফ্লেক্স হওয়ার জন্য যেটা রিসিপ্টর লাগবে অবশ্যই, সেন্সরি নিউরনের মাধ্যমে তোমার প্রসেসিং সেন্টারে যাবে, তারপরে মোটর নিউরন দিয়ে ইনফরমেশন উইল কাম টু দি তোমার
কোথায় যাবে? রেসপেক্টিভ ইফেক্টর অর্গানে, অর্থাৎ মাসল কন্ট্যাক্ট করবে। এই মাসল পরবর্তীতে মাসলের কারণে তুমি হাতটা দূরে সরাই দিলা। তাহলে এই হলো রিফ্লেক্স। এখন বলো এই রিফ্লেক্সের উপরে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? আছে, প্রশ্ন আছে তোমাদের? না স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পারছো? ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমি তোমাদের এখন একটু এই আমার যে ইয়েটা অ্যাটেন্ডেন্স শিটটা আমি এখানে সাবমিট করবো। তোমরা 2-3 মিনিটের মধ্যে তোমরা এটা ফর্ম ফিল আপ করে পাঠিয়ে দাও। পরে তারপরে আমি ক্লাস হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে এখন না? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা রিফ্লেক্স শেষ করলাম। সো তাহলে এই যে রিফ্লেক্স অ্যাকশন করার জন্য বা একটা সিনাপস থেকে যে ট্রান্সমিশন হয় নার্ভ, নিউরন থেকে যে নার্ভ ইম্পালস ট্রান্সমিট হয়, অ্যাকশন পটেনশিয়াল যে ট্রান্সমিট হচ্ছে, এই ট্রান্সমিট হওয়ার জন্য কিছু নিউরো ট্রান্সমিটার আছে অথবা কিছু কেমিক্যাল সাবস্টেন্স আছে। এই কেমিক্যাল সাবস্টেন্সের মাধ্যমেই তোমার এই ইম্পালস গুলি একটা নিউরন থেকে আরেকটা নিউরনে ট্রান্সমিট হচ্ছে। তাহলে এই সমস্ত যে কেমিক্যাল সাবস্টেন্স গুলি আছে যেগুলি মেডিয়েটর হিসেবে কাজ করে নার্ভ ইম্পালস ট্রান্সমিশনের জন্য, অর্থাৎ একটা নিউরন থেকে আরেকটা নিউরনের জন্য যে নার্ভ ট্রান্সমিট হবে, অ্যাকশন পটেনশিয়াল ট্রান্সমিট হবে, এটার জন্য কিছু মেডিয়েটর থাকে, কিছু কেমিক্যাল থাকে। এই কেমিক্যালের কারণেই তোমার ট্রান্সমিশন হচ্ছে। এদেরকে আমরা বলবো নিউরো ট্রান্সমিটার। তাহলে নিউরো ট্রান্সমিটার নাম থেকে বোঝা যাচ্ছে the substance, chemical substance which are responsible for transmission of the neuron impulse. তাহলে neurotransmitter is a chemical substance that acts as a mediator for the transmission of nerve impulse from one neuron to another neuron. তাহলে একটা নিউরন থেকে আরেকটা নিউরন যে নার্ভ ইম্পালসে ট্রান্সমিশন হচ্ছে, ঠিক আছে? এই ট্রান্সমিশন করার জন্য কিছু কেমিক্যাল সাবস্টেন্স আছে যেগুলি মিডিয়েটর হিসেবে কাজ করে। এই কেমিক্যাল সাবস্টেন্স গুলিকে আমরা বলবো নিউরোট্রান্সমিটার। যেমন অ্যাসিটাইলকোলিন, যেমন নন অ্যাড্রেনালিন অথবা নন এপিনেফ্রিন, অথবা আরো আছে কি গাবা, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, গ্লাইসিন, গ্লুটামিক অ্যাসিড অথবা গ্লুটামেট, হিস্টামিন। এই যে কেমিক্যাল গুলি আছে, দ্যাটস আর ইউজড এজ এ নিউরোট্রান্সমিটার। তাহলে এইগুলি হলো নিউরোট্রান্সমিটার। এই নিউরোট্রান্সমিটার গুলি আবার কেমিক্যালি এবং তাদের ফাংশনালি বিভিন্ন ভাবে ভাগ করা হয়েছে। যেমন কেমিক্যাল নেচারের উপরে কিছু আছে অ্যামাইনো অ্যাসিড এবং অ্যামাইনস। যেমন অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আছে গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, গ্লুটামেট এবং অ্যাসপার্টেট। তাহলে এই যে অ্যাসপার্টেট অ্যামাইনো অ্যাসিড, গ্লুটামেট অ্যামাইনো অ্যাসিড, গামা অ্যামাইনো বিউটারিক অ্যামাইনো অ্যাসিড, এগুলি হলো অ্যামাইনো অ্যাসিড নেচার। আবার কিছু আছে অ্যামাইনস, অ্যামাইন ডেরিভেটিভস, যেমন অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন। তারপর আছে ডোপামিন, তাহলে আছে সেরোটোনিন, হিস্টামিন, এগুলি হলো অ্যামাইনস গ্রুপের। এছাড়া এই দুই গ্রুপের বাইরেও আরো কিছু আছে যেমন অ্যাসিটাইলকোলিন এবং নাইট্রিক অক্সাইড। তাহলে কেমিক্যালের নেচারের উপরে এই নিউরোট্রান্সমিটার যেগুলি তোমার নিউরন ট্রান্সমিশনে মেডিয়েটর হিসেবে কাজ করে, এগুলিকে আমরা অ্যামাইনো অ্যাসিডের কিছু আছে, কিছু অ্যামাইন্স ডেরিভেটিভ আছে এবং কিছু আদার দেন অ্যামাইনো অ্যাসিড অ্যামাইন্স ডেরিভেটিভ হিসেবে আছে। এছাড়া ফাংশনালি
কিছু আছে এই তোমার এক্সাইটেটরি, অর্থাৎ নিউরন ট্রান্সমিশনকে সে আরো বাড়ায় দেয় স্পিড, একে আমরা বলি এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার। এবং কিছু আছে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। তাহলে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার এবং ইনহিবিটরি, যেগুলি নিউরোট্রান্সমিটার, যে সমস্ত নিউরোট্রান্সমিটারের মাধ্যমে ইনহিবিট দ্য ট্রান্সমিশন অফ দি নিউরন ইম্পালস, তাকে বলবো ইনহিবিটরি। আর যে সমস্ত নিউরোট্রান্সমিটারস causes excitation or increase the speed of the potential, they are known as excitatory neurotransmitter. তাহলে excitatory neurotransmitter এর মধ্যে আছে যেমন অ্যাসিটাইলকোলিন, নরএপিনেফ্রিন or নরঅ্যাড্রেনালিন। আর ইনহিবিটরের মধ্যে আছে যেগুলি তোমার কমায় দেয়, স্পিড কমায় দেয় অথবা ইনহিবিট করে, সেটা কি গাবা এবং ডোপামিন। গাবা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড এবং ডোপামিন, এগুলো হলো ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার। স্যার এই দুটো আরেকবার একটু বলেন। বলো কোনটা? এক্সাইটেটরি এন্ড ইনহিবিটরি। হ্যাঁ, অর্থাৎ এই সিনাপসের মধ্যে তোমার একটা নিউরন থেকে কোনো নিউরনের নার্ভ এন্ডিং থেকে যখন অ্যাসিটাইলকোলিন অথবা অ্যাড্রেনালিন, নন অ্যাড্রেনালিন সিক্রেশন হয়, এদের কাজ হলো পরের যে নিউরন তাদের অ্যাকশন পটেনশিয়াল বাড়ায় দেওয়া, তাদের ইম্পালসটা দ্রুত যাতে হয়, এক্সাইটেশন বাড়ায় দেয় পরের নিউরনকে। অর্থাৎ প্রিসিনাপটিক নিউরনের থেকে যে সমস্ত কেমিক্যাল বা নিউরোট্রান্সমিটার তোমার সিক্রেশন হয়, যেমন অ্যাসিটাইলকোলিন এবং নন অ্যাড্রেনালিন, এই সমস্ত কেমিক্যালস গুলি কি করে যে পোস্ট সিনাপটিক নিউরনাল ইম্পালসকে তোমার ইনক্রিজ করে, এক্সাইটেশন করে, বাড়িয়ে দেয়। আর যে সমস্ত নিউরনের প্রিসিনাপটিক নিউরনের এন্ডিং থেকে তোমার গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড অথবা ডোপামিন এই জাতীয় কেমিক্যাল সিক্রেশন করে, এই জাতীয় কেমিক্যাল সিক্রেশন করার কারণে যে পোস্ট সিনাপটিক নিউরনের অ্যাক্টিভিটি কমায় দেয় অথবা ইনহিবিট করে, তাদেরকে আমরা বলবো ইনহিবিটরি নিউরোট্রান্সমিটারস। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এখন আসো নিউরোমডুলেটর। আগে ছিল নিউরোট্রান্সমিটার, যেটা ডাইরেক্টলি ইনভলভ ইন মিডিয়েটর ফর নার্ভ ইম্পালস ট্রান্সমিশন। আবার কিছু আছে নিউরোমডুলেটর হিসাবে। তাহলে এটাও এক ধরনের কেমিক্যাল, যেটা কি করে, ইট মডিফাই করে ট্রান্সমিশনকে, নার্ভ ট্রান্সমিশনকে মডিফাই করে অথবা ট্রান্সমিশনকে রেগুলেট করে, মডিফাই করে এবং রেগুলেট করে। ডাইরেক্টলি তোমার নার্ভ ইম্পালসকে প্রপাগেট করে না, কন্ডাকশন করে না, কিন্তু এটাকে বাড়ায় দেয় অথবা কমায় দেয়। তাদেরকে আমরা বলবো নিউরোমডুলেটর। নিউরোমডুলেটর যেমন ব্রেডিকাইনিন, এনজিওটেনসিন 2, সোমাটোস্টেটিন, নিউরোটেনসিন। তাহলে এই যে এই সমস্ত কেমিক্যালগুলিকে বলা হয় নিউরোমডুলেটর। নিউরোমডুলেটর কি কাজ করে? এদের মডিফাই করে, নিউরোট্রান্সমিশনকে বাড়ায় দেয়, কমায় দেয়। কিন্তু নিউরোট্রান্সমিটারের কাজ হলো এরা সরাসরি ইনভলভ ইন প্রপাগেশন অফ নার্ভ ইম্পালসেস, বাট নিউরোমডুলেটর ইজ অনলি মডিফাই এন্ড রেগুলেট দি সিনাপটিক ট্রান্সমিশন। তাহলে এটাও দুই ধরনের, নন অপয়েড পেপটাইড যেমন ব্রেডিকাইনিন, এনজিওটেনসিন, আর কিছু আছে অপয়েড পেপটাইড, সেগুলো হলো এনকাফালিন। তাহলে এনকাফালিন, ব্রেডিকাইনিন, এনজিওটেনসিন 2 এই জাতীয় কেমিক্যালগুলিকে বলা হয় নিউরোমডুলেটর। এখন আসো এই দুটার মধ্যে আমরা ডিফারেন্স করব কিভাবে, নিউরোট্রান্সমিটার এবং নিউরোমডুলেটর। নিউরোট্রান্সমিটার হলো বললাম যে ইট প্রপাগেট নার্ভ ইম্পালস থ্রু সিনাপস, অর্থাৎ এই নিউরোট্রান্সমিটারের মাধ্যমে তোমার একটা নিউরন থেকে আরেকটা নিউরনে নার্ভ ইম্পালস ট্রান্সমিট করে। যেমন অ্যাসিটাইলকোলিন, সিনাপটিক ভেসিকল থেকে অ্যাসিটাইলকোলিন সিক্রেশন হয়ে সেটা তোমার ওইখান থেকে সিনাপটিক ক্লেফট হয়ে পোস্ট সিনাপটিক নিউরনের রিসিপ্টরে যুক্ত হয়ে কি হয়, ওই অ্যাকশন পটেনশিয়ালকে ট্রান্সমিট করে। তাহলে সরাসরি নার্ভ ইম্পালস প্রপাগেশনের সাথে নিউরোট্রান্সমিটার জড়িত। আর নিউরোমডুলেটর জাস্ট মডিফাই, এটা বাড়াই দিতে পারে অথবা কমিয়েও দিতে পারে। এটাকে বলে মডিফাই এন্ড রেগুলেট দ্য সিনাপটিক ট্রান্সমিশন। সাধারণত নিউরোট্রান্সমিটার যে প্রিসিনাপটিক নিউরনের স্মল সিনাপটিক ভেসিকলের মধ্যে থাকে, স্মল সিনাপটিক ভেসিকলে থাকে। আর নিউরোমডুলেটর তখন লার্জ ভেসিকলে থাকে, লার্জ সিনাপটিক ভেসিকলে থাকে।
তাহলে নিউরোমডুলেটর গুলি একটা বড় ভেসিকেলে থাকে আর নিউরোট্রান্সমিটার ছোট ছোট ভেসিকেলে। নিউরোট্রান্সমিটার সাধারণত জেনারেলি তোমার আমাদের এই প্রিসিনাপটিক নিউরন যেটা আমরা বলি এক্সন টার্মিনাল, এই এক্সন টার্মিনালে থাকে নিউরোট্রান্সমিটার নার্ভ ট্রান্সফার করার জন্য। আর নিউরোট্রান্সমিটার এক্সন টার্মিনাল প্লাস অন্যান্য অংশেও থাকতে পারে। তাহলে নিউরোমডুলেটর অলসো ফাউন্ড ইন অল পার্টস অফ দি বডি বাট নিউরোট্রান্সমিটার অনলি ফাউন্ড ইন এক্সন টার্মিনালস। জেনারেলি নিউরন হ্যাজ অনলি ওয়ান নিউরোট্রান্সমিটার। সাধারণত নিউরন যে ট্রান্সমিট করবে এক জায়গা থেকে আরেক জায়গায় সাধারণত আইদার এসিটাইলকোলিন অথবা নন অ্যাড্রেনালিনের মাধ্যমে ট্রান্সমিট হবে। একটা নিউরোট্রান্সমিটার একটা নার্ভ থেকে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে ট্রান্সমিট করবে। সাধারণত এই ট্রান্সমিশন আইদার বাই অ্যাসিটাইলকোলিন অর নন অ্যাড্রেনালিন এই জাতীয় অথবা অন্য নিউরোট্রান্সমিটার। কিন্তু নিউরোমডুলেটর ইজ মোর দেন ওয়ান। তাহলে মডিফাই করার জন্য ট্রান্সমিশনকে মডিফাই করার জন্য নিউরনস হ্যাভ মোর দেন ওয়ান নিউরোমডুলেটরস। আর এই নিউরোট্রান্সমিটারটা তোমার যে ইলেকট্রিক্যাল পটেনশিয়ালের মধ্যে কাজ করে, যেমন ডিপোলারাইজেশনের মাধ্যমে। আর নিউরোমডুলেটর এই দে হ্যাভ দ্য ডাইভার্স অ্যাকশন, অন্যান্য ফাংশন আছে আদার দেন ডিপোলারাইজেশন এন্ড ডিপোলারাইজেশন। তাহলে আমরা দেখলাম যে কেমিক্যালি নিউরোট্রান্সমিটারস আর অ্যামাইনো অ্যাসিড অ্যামাইন আদার্স, আর কেমিক্যালি নিউরোমডুলেটরস গুলি হয় মূলত পেপটাইড বা অ্যামাইনো অ্যাসিড, অন্য কোনো নাই, আদার্স নাই। তাহলে এই হলো নিউরোট্রান্সমিটার এবং নিউরোমডুলেটরের মধ্যে ডিফারেন্স। নিউরোট্রান্সমিটারটা হলো নিউরোট্রান্সমিটারের সাথে জড়িত, আর নিউরোট্রান্সমিশনকে যখন মডিফাই করবে অথবা রেগুলেট করবে তাদেরকে বলবো আমরা নিউরোমডুলেটরস। বলো স্যার, রিপোলারাইজেশন এবং ডিপোলারাইজেশন এর মধ্যে একটু তফাৎটা একটু প্লিজ বলেন। হ্যাঁ, তোমাদের কি ফার্স্ট সেমিস্টারে যখন তোমাদের সেল ফিজিওলজি তখন কি অ্যাকশন পটেনশিয়াল মেমব্রেন পটেনশিয়াল তোমাদের কি তোমরা কি পড়ছো বা স্যার তোমাদের পড়াইছিল কিনা? জি স্যার, স্যার, অ্যাকশন আমরা পটেনশিয়াল পড়ছিলাম। পড়ছো কিনা? জি স্যার। হ্যাঁ, তোমরা এটা ফ্র্যাঙ্কলি বলতে পারো, যদি পড়ে থাকো তাহলে তোমার বুঝতে সহজ হবে, আর না পড়ে থাকলে তাহলে একটু সময় নিতে হবে। আমি যদি আবার বলি যে আমাদের যে এই সেল মেমব্রেন আছে, বিশেষ করে নার্ভ সেল, হ্যাঁ, বা মাসল সেল, এই সেল মেমব্রেনের ভিতরে এবং বাইরে, সেল মেমব্রেনের ভিতরে এবং বাইরে ইলেকট্রিক্যাল যে ডিফারেন্স আছে, ইলেকট্রিক্যাল ভোল্টেজ ডিফারেন্স আছে। সাধারণত ভিতরে তোমার নেগেটিভ, বাইরে পজিটিভ, ঠিক আছে? এটা হলো ন্যাচারালি যখন নার্ভ সেল অথবা মাসল সেল যখন কাজ না করে, যখন অ্যাকশনে না থাকে, তখন তোমার এই যে ইলেকট্রিক্যাল ভোল্টেজের ডিফারেন্স সেটা সাধারণত বলা হয়ে থাকে -90 মিলিভোল্ট। -90 মিলিভোল্ট, yeah. Who? Pardon? Manish, I am in class now, okay? Just wait for a few minutes, okay? 15 minutes after? Okay. So, তাহলে আমরা কি বললাম যে নার্ভ সেল এবং মাসল সেলের যে মেমব্রেন আছে, এই মেমব্রেনের মধ্যে ইলেকট্রিক্যাল ভোল্টেজ ডিফারেন্স আছে, সেটা সাধারণত নেগেটিভ ভোল্টেজ, সেটা হলো -90 মিলিভোল্ট। এখন যখন অ্যাকশনে যাবে, ঠিক আছে, এই যে -90 মিলিভোল্ট অথবা নেগেটিভ থাকে, এই নেগেটিভ থাকাকে বলা হয় পোলারাইজেশন। তাহলে আমরা বলি যে আমাদের মাসল অথবা নার্ভ যখন রেস্টিং কন্ডিশনে থাকে তখন নেগেটিভ ভোল্টেজ থাকে। এই নেগেটিভ ভোল্টেজটাই হলো কি পোলারাইজেশন। ওকে, এখন যখন অ্যাকশন শুরু হবে, অর্থাৎ তোমার মাসল কাজ করতেছে, নার্ভ কাজ করতেছে, তখন কি হবে? তখন এই অ্যাকশন পটেনশিয়াল শুরু হবে। তাহলে মানে কি, তখন প্রথমে যেটা নেগেটিভ ছিল সেটা আস্তে আস্তে ভোল্টেজ পজিটিভের দিকে চলে আসবে। তাহলে ভোল্টেজ যখন পজিটিভের দিকে চলে আসবে, এটাকে আমরা বলি ডিপোলারাইজেশন, ঠিক আছে? খুব দ্রুত ডিপোলারাইজেশন হবে, অর্থাৎ নেগেটিভ থেকে পজিটিভের দিকে চলে আসবে। তাহলে নেগেটিভ থেকে পজিটিভ দিকে চলে আসে যখন জিরো বা তার উপরে চলে যাবে,
অর্থাৎ পজিটিভ হয়ে যাবে, 0 থেকে +2 অর +20 পর্যন্ত অনেক সময় যায়, +20 মিলিভোল্টে যখন যাবে এই কন্ডিশনটাকে বলবো আমরা ডিপোলারাইজেশন। ডি মানে অ্যাবসেন্স পোলারাইজেশন, যেটা আমি আগেই বললাম যে নেগেটিভ থাকলে আমরা বলি পোলারাইজ, তাহলে ডিপোলারাইজ মানে হলো পোলারাইজেশন থাকলো না, পোলারাইজেশন ডি হয়ে গেল, অর্থাৎ পজিটিভ হয়ে গেল, তাহলে ডিপোলারাইজেশন হয়ে গেল। এখন আবার যখন একটু ক্ষণিকের মধ্যেই অর্থাৎ একেবারেই 0.5 or 1 মিলি সেকেন্ডের মধ্যেই আবার কি হবে, আবার নেগেটিভ ভোল্টেজে চলে আসবে। তাহলে আবার যে পুনরায় আসলো, আবার যখন পোলারাইজ হলো সেকেন্ড টাইম, তাদেরকে আমরা বলবো রিপোলারাইজেশন। তাহলে এই যে অ্যাকশন পটেনশিয়ালের দুইটা ইম্পর্টেন্ট পার্ট, একটা হলো ডিপোলারাইজেশন যেটা পজিটিভের দিকে যাওয়া বা পজিটিভ হওয়া ভোল্টেজ, আর রিপোলারাইজেশন হলো পুনরায় পোলারাইজড হওয়া, পুনরায় নেগেটিভ হয়ে আসা, অর্থাৎ যখন রেস্টিং এ চলে আসবে। এটাকে দুইটাকে একত্রে বলা হয় অ্যাকশন পটেনশিয়াল। এই দুইটার অ্যাকশন পটেনশিয়াল দুইটা ইম্পর্টেন্ট ফেজ হলো, একটা ডিপোলারাইজেশন আর একটা হলো রিপোলারাইজেশন। আমাদের যে নার্ভ ইম্পালস একটা থেকে এই মেমব্রেন দিয়ে, নার্ভ যে মেমব্রেন আছে এই মেমব্রেন দিয়ে যখন তোমার নার্ভ ইম্পালস আসলে কি, সেটা হলো অ্যাকশন পটেনশিয়াল। সেই অ্যাকশন পটেনশিয়ালের মাধ্যমেই নার্ভটা ট্রান্সমিট হচ্ছে। আর আমরা যদি আরো একেবারে ভিতরে দিয়ে বলি যে ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশনের মাধ্যমেই নার্ভ ট্রান্সমিশনটা হচ্ছে। তাহলে বুঝতে পারছো ডিপোলারাইজেশন। রাশিদুল মনে হয় প্রশ্ন করছো, বুঝতে পারছো? হ্যালো, তোমাদের সারা শব্দ নাই কাউকে। হ্যাঁ, হ্যালো, জি স্যার, বুঝতে পেরেছি। যে প্রশ্ন করেছে সে বুঝলো কিনা ডিপোলারাইজেশন অ্যাকশন পটেনশিয়াল? হ্যাঁ, আমি আগেই বললাম যে এটা ফার্স্ট সেমিস্টারে তোমাদের অ্যাকশন পটেনশিয়াল পড়ানোর কথা, তারপরও আমি এখন তোমাদের একেবারেই প্রথম থেকে বলে দিছি যে একটা নার্ভের মেমব্রেনে নেগেটিভ পটেনশিয়াল থাকে, যেটা হলো -90 মিলিভোল্ট। যখন সেটা ফাংশন করবে, অ্যাকশনে যাবে, তখন ডিপোলারাইজেশন হবে এবং পরে রিপোলারাইজেশন। ঠিক আছে? তারপরেও তোমাদের সাথে যখন আবার আমি ক্লাস নিব, যদি সুযোগ হয় আপনার ভ্যাকেশন বা মানে ছুটির পরে, তাহলে আবার আমি যদি তোমাদের ম্যানুয়ালি ক্লাস নেওয়ার সুযোগ হয়, তখন আবার এই অ্যাকশন পটেনশিয়ালটা স্পেশালি তোমাদের পড়াই দেব। ঠিক আছে? তাহলে আমরা নিউরোট্রান্সমিটার এবং নিউরোমডুলেটর সম্পর্কে জানলাম। এখানে তোমাদের কোনো প্রশ্ন আছে নিউরোট্রান্সমিটার সম্পর্কে, নিউরোমডুলেটর সম্পর্কে? স্যার নিউরোমডুলেটরের ক্লাসিফিকেশনটা আরেকবার বলে দিন। নিউরো এটা বলা হয়ে থাকে সাধারণত একটা অপয়েড, হ্যাঁ, একটা হলো নন অপয়েড। এটা ওরকম বড় কোনো ইয়ে না, ডিফারেন্স নাই। একটা হলো ব্রেডিকাইনিন এনজিওটেনসিন বলা হয়, অপয়েড জাতীয় যে ড্রাগ গুলি আছে, হ্যাঁ, যেটা দিয়ে আমাদের নার্ভাস সিস্টেমকে এই মডিফাই করে, হ্যাঁ, সে অপয়েড জাতীয় পেপটাইড গুলি, হ্যাঁ, সেটা হলো ব্রেডিকাইনিন এবং এনজিওটেনসিন 2। আর একটা হলো নন অপয়েড, সরি, একটা নন অপয়েড সেটা ব্রেডিকাইনিন এবং এনজিওটেনসিন 2, আর একটা হলো অপয়েড পেপটাইড, দুইটাই পেপটাইড। এটা হলো এনকাফালিন, যেটা হলো অপয়েড পেপটাইড। তোমাদের এই দুটো মনে রাখলে হবে। ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, তাহলে এখন আসো আমাদের এই আগামী ক্লাসে আমি এটা শেষ করে দিব, আজকে অল্প একটু পড়ায় শেষ করে দিব। নেক্সট ক্লাস উইল বি দ্য লাস্ট ক্লাস অফ মাই ক্লাস, সো আফটার দ্যাট তোমাদের ম্যাডাম ক্লাস নিবে। হ্যাঁ, তাহলে আমরা দেখি যে আমাদের লাস্ট পার্ট যেটা, সেটা হলো অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম, হ্যাঁ, অর্থাৎ যেটা হলো আমাদের যে এই অটোনমিক নার্ভাস সিস্টেম হলো is a part of nervous system which innervates smooth muscle, cardiac muscle, visceral organs and glands of the body. তাহলে আমাদের বডির যে ইন্টারনাল অর্গানগুলি আছে, যেখানে স্মুথ মাসল আছে, কার্ডিয়াক মাসল আছে এবং ভিসারাল অর্গান আছে এবং অন্যান্য গ্ল্যান্ড আছে,
এই গ্ল্যান্ডের মধ্যে যে সমস্ত নার্ভ সাপ্লাই দেওয়া হয়েছে, নার্ভাস সিস্টেমের যে পার্টটা এখানে কাজ করে তাদেরকে বলবো অটোনমিক নার্ভাস সিস্টেম। আর যেটা হলো নার্ভাস সিস্টেমের বাইরে যেটা, এই অটোনমিক নার্ভাস সিস্টেমের বাইরে যেগুলি আছে তাদেরকে বলবো আমরা সোমাটিক নার্ভাস সিস্টেম। অর্থাৎ আমাদের যে স্কেলিটাল মাসল, হ্যাঁ, স্কিনের, সেটা হলো সোমাটিক নার্ভাস সিস্টেম। আমাদের ইন্টারনাল অর্গানে যেটা নার্ভাস সিস্টেমের যে পার্টটা ইন্টারনাল অর্গানে, বিশেষ করে স্মুথ মাসল, কার্ডিয়াক মাসল, ভিসারাল অর্গানে, গ্ল্যান্ডে যে সমস্ত নার্ভাস সিস্টেমে যে পার্টটা ইনারভেট করছে বা সাপ্লাই দিচ্ছে তাদেরকে বলবো অটোনমিক নার্ভাস। তাহলে অটোনমিক নার্ভাস সিস্টেমের সাথে সোমাটিক নার্ভাস সিস্টেম, যেটা আমি বললাম স্কেলিটাল মাসলে সাপ্লাই দেয়, এটার কিছু অ্যানাটমিক্যালি ডিফারেন্স আছে, অ্যানাটমিক্যালি ডিফার করে অ্যানাটমিক্যালি সোমাটিক মেকানিজমের সাথে। সাধারণত the autonomic nervous system অরিজিনেট করে কোথা থেকে? স্পাইনাল কর্ড এবং ব্রেইন স্টেম থেকে, বাট নট ইনারভেট ডাইরেক্টলি টু দি ইফেক্টর অর্গান। অটোনমিক নার্ভাস সিস্টেমের যে নার্ভগুলি, এটা স্পাইনাল কর্ড, ব্রেইন স্টেম থেকেই উৎপন্ন হয়ে ডাইরেক্টলি ইফেক্টর অর্গানে যাবে না। বাট সোমাটিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে তোমার ব্রেন এবং স্পাইনাল কর্ড থেকে সরাসরি অরিজিনেট হবে এবং সরাসরি ইফেক্টর অর্গানে চলে যাবে, অর্থাৎ মাসলে সরাসরি চলে যাবে। তাহলে অটোনমিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে দুইটা পার্ট থাকবে, অর্থাৎ একটা হলো কিছু অংশ তোমার স্পাইনাল কর্ড থেকে বের হয়ে একটা পার্ট একটা জায়গায় শেষ হয়ে যাবে, ওইখান থেকে আরেকটা পার্ট তোমার ইফেক্টর অর্গানে যাবে। আর আদার দেন অটোনমিক নার্ভাস সিস্টেম, যেটা আমরা বলি সোমাটিক নার্ভাস সিস্টেম, সেটা স্পাইনাল কর্ড থেকে বা ব্রেন স্টেম থেকে উৎপন্ন হয়ে সরাসরি যে অর্গানে কাজ করবে, ইফেক্টর অর্গানে সরাসরি সাপ্লাই দিবে। তাহলে আমরা বুঝতে পারি যে অটোনমিক নার্ভাস সিস্টেমের দুইটা পার্ট আছে, একটা হলো প্রি গ্যাংলিয়নিক পার্ট আর একটা হলো পোস্ট গ্যাংলিয়নিক পার্ট। এখন প্রি গ্যাংলিয়নিক পার্ট বলতে কি বোঝায়? গ্যাংলিয়ন নাম শুনছো তোমরা? গ্যাংলিয়ন বা গ্যাংলিয়া? শুনছি স্যার। গ্যাংলিয়ন অথবা গ্যাংলিয়া নাম শুনছো তো? জি স্যার। শুনছি। একজন তো বলো তো, কি গ্যাংলিয়া কি আর নিউক্লিয়াস কি? গ্যাংলিয়ন কি? রাইট, এক্স্যাক্টলি। তাহলে অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে সাধারণত একটা গ্যাংলিয়ন থাকে, অর্থাৎ এখানে এখানে প্রি গ্যাংলিয়নিক নিউরন, সেটা তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কি বলে স্পাইনাল কর্ড, ব্রেন স্টেম থেকে বেরিয়ে এসে একটা গ্যাংলিয়নে এসে শেষ হয়। এই গ্যাংলিয়নের থেকে আরেকটা নার্ভ, যেটাকে বলি পোস্ট গ্যাংলিয়নিক নিউরন, এই পোস্ট গ্যাংলিয়নিক নিউরন এটা আবার ওইখান থেকে বেরিয়ে ইফেক্টর অর্গানে তোমার সাপ্লাই দেয়। এই জন্য বলা হয় থাকে অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে দুইটা নিউরনাল চেইন আছে, একটা হলো প্রি গ্যাংলিয়নিক নিউরন আর একটা হলো পোস্ট গ্যাংলিয়নিক নিউরন। এই অটোনমিক নার্ভাস সিস্টেমকে আবার আমাদের দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা সিম্প্যাথেটিক আর একটা হলো প্যারাসিম্প্যাথেটিক। এখন আমরা যদি দেখি এই ছবিটাতে যদি দেখো, এই স্লাইডে দেখো, একটা হলো সোমাটিক মোটর সিস্টেম আর একটা হলো অটোনমিক ডিভিশন বা অটোনমিক নার্ভাস সিস্টেম। সোমাটিকে দেখো আমি আগেই বললাম, অর্থাৎ ব্রেন স্টেম থেকে অথবা স্পাইনাল কর্ড থেকে নিউরনটা তোমার বের হয়ে তোমার একেবারে স্কেলিটাল মাসলে সাপ্লাই দিচ্ছে, তার মানে এখানে কোনো গ্যাংলিয়ন নাই, তাহলে একটা নার্ভে সাপ্লাই দিচ্ছে। আসেন, হ্যাঁ, তাহলে পেরিফেরাল মোটর ফাইবার সরাসরি স্কেলিটাল মাসলে সাপ্লাই দিচ্ছে। এখন আমরা দেখি যে সোমাটিক নার্ভাস সিস্টেম, অটোনমিক নার্ভাস সিস্টেমের যে দুইটা ব্রাঞ্চ, একটা হলো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর একটা হলো প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের থেকে, যেটা নিউক্লিয়াস থেকে অর্থাৎ ব্রেন স্টেম এবং স্পাইনাল কর্ড থেকে যে নার্ভ ফাইবারটা বের হয়ে, যেটা আমরা বলি প্রি গ্যাংলিয়নিক ফাইবার, বিফোর রিচ টু দি গ্যাংলিয়া, এটা গ্যাংলিয়াতে এসে শেষ হয়ে গেল, এদেরকে বলবো প্রি গ্যাংলিয়নিক ফাইবার।
এই তাহলে গ্যাংলিয়ন থেকে আরো একটা ফাইবার, নিউরনাল ফাইবার, সেটা বের হয়ে সরাসরি টার্গেট টিস্যুতে বা অর্গানে সাপ্লাই দিচ্ছে। তাদেরকে বলবো আমরা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। অটোনমিক পার্টের অটোনমিক নার্ভাস সিস্টেম সিম্প্যাথেটিক পার্ট। আবার ঠিক প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রেও তাই, অর্থাৎ প্রি গ্যাংলিয়নিক ফাইবারটা একটু বড়, এটা সরাসরি টার্গেট টিস্যুর মধ্যে এসে এখানে একটা গ্যাংলিয়ন থাকে টার্গেট টিস্যুর কাছাকাছি। এই টার্গেট টিস্যু থেকে পরবর্তী টার্গেট টিস্যুর কাছে এসে গ্যাংলিয়নিক পার্ট থেকে আরো একটা ফাইবার, যেটা পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার, টার্গেট টিস্যুতে তোমার সাপ্লাই দিচ্ছে। তাহলে এই যে গ্ল্যান্ড, কার্ডিয়াক মাসল, স্মুথ মাসলে যে সাপ্লাই দেওয়ার জন্য যে নার্ভাস সিস্টেমের যে পার্টে দুইটা নিউরন, একটা হলো প্রি গ্যাংলিয়নিক নিউরন আর একটা হলো পোস্ট গ্যাংলিয়নিক নিউরন থাকে, তাদেরকে আমরা বলবো অটোনমিক নার্ভাস সিস্টেম। তাহলে অ্যানাটমিক্যালি যে সোমাটিক নার্ভাস সিস্টেমের সাথে অটোনমিক নার্ভাস সিস্টেমের ডিফারেন্সটা হলো এখানে গ্যাংলিয়ন থাকবে। অটোনমিক নার্ভাস সিস্টেম গ্যাংলিয়নের মাধ্যমে একটা প্রি গ্যাংলিয়নিক নিউরন, যেটা স্পাইনাল কর্ড অথবা নার্ভ ব্রেন স্টেম থেকে এসে গ্যাংলিয়নে শেষ হবে, গ্যাংলিয়ন থেকে আরো একটা নার্ভ ফাইবার তোমার পরে টার্গেট টিস্যুতে সাপ্লাই দিবে। আর সোমাটিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে এই গ্যাংলিয়ন নাই, তার মানে নিউক্লিয়াস থেকে বা ব্রেন স্টেম থেকে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে সরাসরি নার্ভ সাপ্লাই করে তোমার এই টার্গেট অর্গান, যেটা আমরা বলি স্কেলিটাল মাসল, এসে নার্ভ সাপ্লাই দিবে। তাহলে আমরা দেখি, আচ্ছা এটা আমরা পরে ক্লাসে আরেকটু পড়বো। তাহলে আমরা আজকে এই পর্যন্তই, তোমাদের শীটটা আমি দিয়ে দিব এখন, তোমরা এটা ভালো করে পড়ে আসবে এবং আগামী ক্লাসে আমি এটা শেষ করে দিব। তো আজকে আমরা এই পর্যন্তই পড়বো। তোমাদের যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। স্যার তাহলে সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক এর মাঝে ডিফারেন্সটা কি? শুধু মানে প্রি গ্যাংলিয়ন যে ফাইবারটা ওইটা বড়, প্যারাসিম্প্যাথেটিক এর ক্ষেত্রে রাইট, প্যারাসিম্প্যাথেটিক এর ক্ষেত্রে তোমার যেটা যে গ্যাংলিয়নটা তোমার টার্গেট টিস্যুর মধ্যে থাকে, ঠিক আছে, টার্গেট টিস্যুর কাছাকাছি থাকে। আর এই সিম্প্যাথেটিক এর মধ্যে গ্যাংলিয়নটা অনেক দূরে থাকে। আর বাকি যে ডিফারেন্স গুলি আমি আগামী ক্লাসে আবার পড়াবো। জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, জি স্যার। হ্যাঁ, আর কি আরো কোনো কোশ্চেন? নাই তাহলে? হ্যাঁ, তাহলে ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, আগামী ক্লাসে দেখা হবে। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।